আজকে আমরা যে চ্যাপ্টারটা সম্বন্ধে পড়ব সেটা হলো কোষ এবং কোষের গঠন। আমরা সবাই মানুষ থেকে শুরু করে যে কোনো প্রাণী থেকে শুরু করে যারাই জীবিত প্রাণী আছে তারা কিন্তু কোষ দ্বারাই গঠিত, সেটা এককোষী হোক অথবা বহুকোষী। এককোষী প্রাণী যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস এসবগুলো হচ্ছে এককোষী প্রাণী, যদিও তারা আণুবীক্ষণিক, যেমন অ্যামিবা আণুবীক্ষণিক, কিন্তু এককোষী প্রাণী। আর বহুকোষী প্রাণী কারা? মানুষ, অন্যান্য জীব যারা বেঁচে থাকে তারা হলো বহুকোষী প্রাণী। এবার দেখা যাক কোষ এবং তার গঠন। এবার হচ্ছে হোয়াট ইজ সেল। কোষ কি? কোষ হলো প্রভেদভেদ্য পর্দা বেষ্টিত। প্রভেদভেদ্য পর্দা মানে কোষের বাইরে যে পর্দাটা থাকে, এই যে বাইরে যে মেমব্রেনটা থাকে সেটা প্রভেদভেদ্য, অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় কোষের মধ্যে খাদ্য বা খাদ্য জাতীয় বস্তু কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে। কারণ যে কোনো জিনিসকে বেঁচে থাকার জন্য কিন্তু খাদ্যের প্রয়োজন হয়, যে কোনো জিনিসকে বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়। তাই বাইরের যে আবরণটা থাকে সেটা হচ্ছে প্রভেদভেদ্য, অর্থাৎ খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রের মাধ্যমে খাবারগুলো কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে। এবং জৈবনিক গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক একক, আমাদের যে কোষটা থাকে সেটা আমাদের দেহে যে দৈনিক ক্রিয়াগুলো হয় সেই ক্রিয়াগুলো সম্পন্ন করতে সাহায্য করে। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি, সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ আওয়ার বডি। Cell is the structural and functional unit of our body. Functional unit of our body. আমরা যদি এক কথায় বলি সেটা হলো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ আওয়ার বডি, অর্থাৎ গঠনগত এবং কার্যগত একককে আমরা কিন্তু বলি কোষ। সেল ইজ এ মাইক্রোস্কোপিক অর্গানিজম, অর্থাৎ সেল কিন্তু মাইক্রোস্কোপিক। সবসময় কিন্তু আমরা খালি চোখে সেলকে দেখতে পাবো না, কিন্তু কিছু সেল আছে যারা আমরা খালি চোখে দেখতে পাই। আর যেমন হচ্ছে যে কোনো পাখির ডিম, সেটা হলো একটা সেল, সেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই। এবারে সেল বডি কীভাবে তৈরি হয়? সেল থেকে তৈরি হয় টিস্যু, টিস্যু থেকে তৈরি হয় আমাদের অর্গান। বিভিন্ন ধরনের যে অর্গানগুলো আমাদের শরীরে আছে সেই অর্গানগুলো কিন্তু তৈরি হয় টিস্যু থেকে। অর্গান থেকে তৈরি হয় অর্গান সিস্টেম, এবং সেই অর্গান সিস্টেম থেকে তৈরি হয় অর্গানিজম। এই অর্গানিজম এইভাবে আমাদের পুরো বডির সেলটা তৈরি হয়। অর্থাৎ ফার্স্টে সেল, অনেকগুলো সেল নিয়ে কি তৈরি হয়? সেল নিয়ে তৈরি হয় টিস্যু। সেই টিস্যু থেকে তৈরি হয় কি? অর্গান। অর্থাৎ ওই অর্গানগুলো একসাথে মিলে যে তৈরি হয় অর্গান সিস্টেম। যেমন আমাদের পাকস্থলী, নালী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত সব কিছু মিলিয়ে কি তৈরি হয়? অর্গান সিস্টেম। অর্থাৎ আমাদের পৌষ্টিকতন্ত্র, সেরকমভাবে সংবহন তন্ত্র, সেরকমভাবে এই পুরো অর্গান সিস্টেমটা নিয়ে তৈরি হয় অর্গানিজম। অর্থাৎ আমাদের যে হোল বডিটা, সেই বডিটা কিন্তু সেইভাবেই তৈরি হয়। অল দ্য লিভিং অর্গানিজম হ্যাজ মেড আপ অফ সেল, অর্থাৎ যেসব জীবিত প্রাণী আছে প্রত্যেকটা জীবিত প্রাণী কিন্তু কোষ দ্বারা গঠিত প্রত্যেকটা জীবিত প্রাণী। এবারে দেখা যাক কোষের আবিষ্কর্তা। প্রথম কে কোষ আবিষ্কার করেন? বিজ্ঞানী রবার্ট হুক প্রথম যে কোষটা আবিষ্কার করেন সেই কোষটা ছিল মৃত কোষ। 1665 খ্রিস্টাব্দে প্রথম তিনি মৃত কোষ আবিষ্কার করেন, এবং এই কোষটাকে দেখার জন্যই তিনি কিন্তু প্রথম তার অণুবীক্ষণিক যন্ত্রটি আবিষ্কার করেন। তাহলে যদি বলে প্রথম কে অণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার করেন, সেটা হলেন রবার্ট হুক, এবং তিনি প্রথম কোষ আবিষ্কার করেন। কিন্তু সেই যে কোষটা ছিল সেটা টোটালি ছিল মৃত কোষ, সেটা জীবিত কোষ ছিল না। কিন্তু তিনি যখন কোষটা দেখেছিলেন তিনি কোষের ভিতরের কোনো অংশই দেখতে পাননি, তিনি যা দেখেছিলেন পুরোটাই কিন্তু কোষের বাইরের অংশ, অর্থাৎ কোষের বাইরে যে বাইরের যে রেখাগুলো অর্থাৎ সেল মেমব্রেনগুলো, কিন্তু তিনি শুধু সেই সেল মেমব্রেনগুলো দেখেছিলেন। এই যে এই ছবিটাই দেখা যাচ্ছে, এই যে সেল মেমব্রেনগুলো, শুধু কিন্তু সেই সেল মেমব্রেনগুলোই তিনি দেখেছিলেন। বিজ্ঞানী লিওয়েন হক 1675 খ্রিস্টাব্দে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন। প্রথম জীবিত কোষ যিনি আবিষ্কার করেন তিনি হলেন বিজ্ঞানী লিওয়েন হক। 1675 খ্রিস্টাব্দে তিনি প্রথম লিওয়েন হক তিনি আবিষ্কার করেন। তিনি তার নিজস্ব মাইক্রোস্কোপের সাহায্যে কিন্তু দেখেছিলেন। লিওয়েন হক যিনি দেখেছিলেন, যে কোষটা দেখেছিলেন সেটা তিনি দেখেছিলেন সেটা পন্ড অর্থাৎ পুকুরে, সেটা ছিল ব্যাকটেরিয়া সেল, অবশ্যই সেটা ছিল ব্যাকটেরিয়া সেল, অর্থাৎ এককোষী। বিজ্ঞানী লিওয়েন হক তার এই মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে মোট 200-রও বেশি সেল আবিষ্কার করেন। 200-রও বেশি মাইক্রোস্কোপ আবিষ্কার করেন তিনি, তিনি 200-রও বেশি মাইক্রোস্কোপ আবিষ্কার করেন। তাই একে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি।
ফাদার অফ মাইক্রোবায়োলজি। ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয় যদি কোশ্চেন করা হয়? ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয় বিজ্ঞানী লিওয়েন হককে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। সেল থিওরি, এবারে আমরা পড়বো সেল থিওরি। সেল থিওরি কোথায়? সেল থিওরি ওয়াজ গিভেন বাই স্লেইডেন অ্যান্ড সোয়ান। বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান 1839 খ্রিস্টাব্দে সেল থিওরি দেন। সেল থিওরি দেন তিনি। সেল থিওরিতে কী ছিল? সেল থিওরি দেন। সেল থিওরিতে তিনি বলেছিলেন যে যেটা মাদার সেল থাকে, মাদার সেল থেকেই কিন্তু ডটার সেল তৈরি হয়, অর্থাৎ একটা সেল থেকেই কিন্তু আরেকটা সেল তৈরি হয়। সেল যেটা থাকে সেটা নিজে নিজে তৈরি হতে পারে না, অর্থাৎ একটা সেল যখন তৈরি হয় সেই সেলটা ভেঙে যেয়ে আবার সেই নতুন সেল তৈরি হয়। এইভাবে কিন্তু সেল গঠিত হয়, কিন্তু কোনোটাই নতুনভাবে তৈরি হয় না। যেমন আমরা অ্যামিবাকে যদি দেখি, অ্যামিবার যেসব সেলটা থাকে, অ্যামিবার যদি এরকম স্ট্রাকচারটা হয় সেটা খণ্ড বিভাজনের মাধ্যমে এরকমভাবে থাকে, তারপরে আবার সেটা চেঞ্জ হয়ে এরকম দুটো অপত্য অ্যামিবাতে তৈরি হয়, অর্থাৎ মাদার সেল থেকে ডটার সেল কিন্তু তৈরি হয়। তিনি এটাই বলেছিলেন সেল থিওরির মাধ্যমে। আবার সেল থিওরিটাকে মডিফাই করা হয় এবং বলা হয় আর ভার্কাও প্রথম সেল থিওরি মডিফাই করেন। যদি বলা হয় কে প্রথম মডিফাই করেন, আর ভার্কাও, আর VIRCHOW, আর ভার্কাও প্রথম সেল থিওরি মডিফাই করেন। বিজ্ঞানী আর ভার্কাও প্রথম সেল থিওরি মডিফাই করেন। এবারে হচ্ছে এটার এক্সেপশন আছে, সেল থিওরির কিছু একটা এক্সেপশন আছে, যেমন ভাইরাস এই সেল থিওরিকে মানে না। ভাইরাস সেল থিওরি মানে না, কারণ ভাইরাসকে বলা হয় সেল থিওরি, ভাইরাস সেল থিওরি মানে না। তার কারণ হলো ভাইরাস এমন একটা জীব যে কিন্তু জীব এবং জড়ের মধ্যবর্তী হিসাবে ধরা হয়, কারণ ও যখন কোনো কোষের মধ্যে প্রবেশ করে, যখন গেস্ট হিসাবে কোনো কোষের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ তখন সেলটা হয় হোস্ট এবং যার মধ্যে প্রবেশ করে সেটা হচ্ছে গেস্ট। তার জন্য তখন কিন্তু সে জীবিত অবস্থায় আচরণ করে, কিন্তু তার বাইরে যখন থাকে, পরিবেশে যখন খোলা অবস্থাতে থাকে, সে কিন্তু মৃত অবস্থায় থাকে। তাই ভাইরাস সেল থিওরি মানে না। তাই এবারে সেলের আবিষ্কর্তা হলো সেল থিওরি হলো। এরপর আমরা যাচ্ছি কোষের বিভিন্ন অংশ বা সেলের বিভিন্ন অংশ। সেল কী কী দ্বারা গঠিত? সেল কী কী দ্বারা গঠিত? সেলের বাইরে, সবচেয়ে বাইরের যে স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন, সবচেয়ে বাইরের যে স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে সেল মেমব্রেন বা কোষ পর্দা। আমরা আগেই পড়লাম যে এই বাইরে সেল মেমব্রেনটা হচ্ছে প্রভেদক ভেদ্য, অর্থাৎ বাইরে থেকে ব্যাপন প্রক্রিয়া বা অভিস্রবণ প্রক্রিয়া কিন্তু খাদ্য ভিতরে প্রবেশ করতে পারে। এছাড়াও আর কী কী থাকে? এছাড়াও থাকে সেল মেমব্রেন ছাড়াও এছাড়াও থাকে ডিএনএ। ডিএনএ কোথায় উপস্থিত থাকে? ডিএনএ মেনলি নিউক্লিয়াসে উপস্থিত থাকে, কারণ ডিএনএর মধ্যে ক্রোমোজোমের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত থাকে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ উপস্থিত থাকে, যেটা আমরা পরে আবার পড়ব। ঠিক আছে, এবারে কি আর অন্য কী কী থাকে? নিউক্লিয়াস থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকে? এই যে গলগি বডিস যেটা থাকে, গলগি বডিসের গায়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো লেগে থাকে। এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। এছাড়াও সাইটোপ্লাজম, কোষের মধ্যে একটা অংশ থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। যে তরল থকথকে পদার্থটা থাকে সেটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম, যেটার মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় উপস্থিত থাকে। কোষীয় অঙ্গাণুগুলো এখানে ভাসমান অবস্থায় উপস্থিত থাকে কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণু ভাসমান অবস্থায় উপস্থিত থাকে। এছাড়াও আর কী কী থাকে? এছাড়াও কোষের মধ্যে থাকে লাইসোজোম। লাইসোজোমকে আমরা বলি সুইসাইডিয়াল ব্যাগ। আমরা সবাই জানি লাইসোজোমকে বলা হয় সুইসাইডিয়াল ব্যাগ, কারণ এটা ফেটে যেয়ে কোষকে নষ্ট করে, অর্থাৎ এর প্রধান কাজ হলো কোষের মধ্যে এর প্রধান কাজ, যদি কোনো কোষ ক্ষত হয়ে যায় বা কোষ নষ্ট হয়ে যায়, সেই নষ্ট কোষটাকে মৃত করে দেওয়ার জন্য সেই লাইসোজোমটা ফেটে যায়। এছাড়াও আর কি থাকে? এছাড়া মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি অ্যাপারেটাস থাকে, অর্থাৎ গলগি বডি যেটা বলি। এছাড়াও একটা অংশ থাকে যেটা শুধুমাত্র প্লান্ট সেলে পাওয়া যায়, সেটা হচ্ছে প্লাস্টিড। যেটা প্লাস্টিডের অনেকগুলো ভাগ আছে, যেটা আমরা পরে পড়বো। এগুলো হলো কোষের বিভিন্ন অংশ। আমরা যেগুলো পড়লাম এগুলো হলো কোষের বিভিন্ন অংশ। এবারে নেক্সট কী দেখবো আমরা? কোষের গঠন। অর্থাৎ কোষ কী কী দ্বারা গঠিত। আমরা আগেও দেখলাম যে কোষটা কী কী দ্বারা গঠিত। এবারে ডিটেলসে পড়বো যে মেন কোষ কী কী দ্বারা গঠিত। কোষ কী কী দ্বারা গঠিত? কোষ পর্দা, কোষ প্রাচীর, নিউক্লিয়াস। এছাড়াও কোষ পর্দা এবার কী দ্বারা গঠিত? কোষ পর্দা হলো মেনলি সেলুলোজ দ্বারা গঠিত। আমাদের কোষ পর্দা যেটা থাকে সেটা মেনলি কী দ্বারা গঠিত হয়?
মেনলি সেলুলোজ দ্বারা গঠিত হয়। যেটা সেলুলোজ দ্বারা গঠিত হয় সেটা হচ্ছে প্লান্ট সেল সেটা সেলুলোজ দ্বারা গঠিত হয়। আর ব্যাকটেরিয়া সেল হচ্ছে যেটা থাকে ব্যাকটেরিয়া সেল গঠিত হয় প্যাকিটিন দ্বারা। ব্যাকটেরিয়া সেল গঠিত হয় প্যাকিটিন দ্বারা এবং ফাঙ্গাই সেল গঠিত হয় কাইটিন দ্বারা। ফাঙ্গাই গঠিত হয় কাইটিন দ্বারা। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন অনেক সময় পরীক্ষার সময় দেয় যে কোষ পর্দার বা যে আবরণটা থাকে সেটা কোন কোষের ক্ষেত্রে কী কী দ্বারা গঠিত হয় কোষ পর্দার ক্ষেত্রে। এবারে সবচেয়ে বাইরের পর্দা, এর কোষ পর্দার প্রধান কাজ কি? কোষ পর্দার প্রধান কাজ হলো কোষের বাইরে আকৃতি প্রদান করা। কোষের বাইরের আকৃতি প্রদান অর্থাৎ কোষটা কেমন হবে সে আকৃতি প্রদান করাই হলো কোষের প্রধান কাজ। এছাড়াও অভিস্রবণ পদ্ধতিতে বাইরে যে কোষটা থাকে সেই অভিস্রবণ পদ্ধতিতে খাদ্য প্রদানে সাহায্য করা। অভিস্রবণ পদ্ধতিতে কোষের মধ্যে খাদ্য প্রদান করা। এছাড়াও কি থাকে? এছাড়াও থাকে কোষ প্রাচীর। কোষ প্রাচীর মেনলি কী দ্বারা গঠিত হয়? কোষ প্রাচীর মেনলি ফ্যাট দ্বারা গঠিত হয়। এটি কোষ পর্দার ঠিক বাইরে, কোষ পর্দার বাইরের একটি পুরু আস্তরণ। কোষ পর্দার বাইরে যে পুরো একটা আস্তরণ থাকে, যেটা কোষ পর্দার বাইরে আস্তরণ থাকে সেটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর একমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এরা কোষের দৃঢ়তা প্রদানে সাহায্য করে। এরা মেন কী করে? কোষকে দৃঢ়তা প্রদানে সাহায্য করে, কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং কোষকে দৃঢ়তা প্রদানে সাহায্য করে। এরপরে আমরা পড়ব হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস প্রথমকে আবিষ্কার করেন 1831 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট ব্রাউন প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। এবার নিউক্লিয়াস কী করে? নিউক্লিয়াস আমাদের দেহের সমস্ত রকম বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কোষের মধ্যে যেসব বিপাক্রিয়া হয় সেই সব বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়াও নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ উপস্থিত থাকার জন্য আমাদের যে বংশগত বৈশিষ্ট্য সেই বংশগত বৈশিষ্ট্যকে বহন করে নিউক্লিয়াস বহন করে। কারণ আমরা জানি সবাই যে ডিএনএ আমাদের জিনগত বৈশিষ্ট্য বহন করে। এছাড়াও নিউক্লিয়াসের গঠন আমরা যদি দেখি, নিউক্লিয়াসের ভিতরে অসংখ্য ছিদ্র থাকে, নিউক্লিয়াসের মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে যেগুলোকে পোর বলে। এছাড়াও নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ারের যে পর্দাটা থাকে, নিউক্লিয়ার ভিতরে একটা পর্দা থাকে সেটা বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিওলাস, নিউক্লিয়াসের ভিতরে একটা ছোট অংশ থাকে যাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসকে বেষ্টন করে ভেতরের অংশে থাকে, নিউক্লিওলাসকে বেষ্টন করে যেটা থাকে সেটা হলো নিউক্লিওপ্লাজম। এছাড়াও এর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে গলগি বডি বেষ্টন করে থাকে। গলগি বডিকে বেষ্টন করে থাকার সঙ্গে সঙ্গে গলগি বডির সাথে লেগে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যাকে বলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কোষের মস্তিষ্ক কেন বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়? কারণ নিউক্লিয়াস কোষের সমস্ত রকমের যেমন বংশগত বৈশিষ্ট্য বহন করে, পরিস্ফুটন, সঞ্চালন, নিউক্লিয়াসকে তাই কোষের মস্তিষ্ক বলা হয়। এই কারণে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা জেনেটিক হাবও বলা হয়। মাইটোকন্ড্রিয়া। এবারে নেক্সট হচ্ছে আমাদের যেটা অঙ্গাণুটা পড়বো সেটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া উভয় কোষেই পাওয়া যায়, অর্থাৎ উভয় কোষ অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী কোষে যে দুটোতেই উপস্থিত থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যেও থাকে উপস্থিত ডিএনএ। এই যে ফাঁকা অংশটা দেখছি, এই ফাঁকা অংশের মধ্যে কিন্তু ডিএনএ উপস্থিত থাকে। এর মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়া অ্যারোবিক রেসপিরেশনে সাহায্য করে, অর্থাৎ সবার শ্বসনে সাহায্য করে, যেখান থেকে উৎপন্ন করে এটিপি, অর্থাৎ 36 অণু মেন এটিপি উৎপন্ন করে। আমাদের কোষের জন্য যে এটিপির প্রয়োজন হয় তার 36 অণু এটিপি এই মাইটোকন্ড্রিয়া থেকে উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া কি অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে এটিপি উৎপন্ন করে, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কাকে কোষের শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এবারে নেক্সট হচ্ছে গলগি বডি বা গলগি অ্যাপারেটাস, যেটা বলে গলগি বডির প্রধান কাজ কি? গলগি বডির প্রধান কাজ হরমোন এবং উৎসেচক ক্ষরণে সাহায্য করা। গলগি বডির প্রধান কাজ হলো হরমোন এবং উৎসেচকের ক্ষরণে সাহায্য করা। বিজ্ঞানী ক্যামেলিও গলগি প্রথম এই গলগি বডি আবিষ্কার করেন। এছাড়াও একে বলা হয় ট্রাফিক কন্ট্রোলার অফ সেল। ট্রাফিক কন্ট্রোলার অফ সেল কেন বলা হয়? কারণ গলগি বডি যেসব ভিতরে যারা প্রবেশ করে, অর্থাৎ ট্রাফিক কন্ট্রোলার মানে সমস্ত জিনিসকে সঠিকভাবে সঞ্চালন করতে সাহায্য করে। ভিতরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া গেলে সেটাকে শোষণ করে নেয়, বা ভিতরে কোনো খাদ্যবস্তু, কোনো খারাপ খাদ্যবস্তু গেলে সেটাকে শোষণ করে নেয়, তাই একে বলা হয়
কিডনি অফ দ্য সেল, একে অনেক সময় বলা হয় কিডনি অফ দ্য সেল। কারণ কেন বলা হয়, বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক অঙ্গাণু বা ক্ষতিকারক যেসব বস্তুগুলো থাকে সেটা গলগি বডির মাধ্যমে কোষের দেহের বাইরে দেহের কোষের সাহায্যে বার করে দেয়। কোষের মধ্যে অবস্থিত যেসব খারাপ বস্তুগুলো থাকে সেগুলোকে বাইরে বের করে দেয় কে, গলগি বস্তু। তাই একে বলা হয় কিডনি অফ আওয়ার সেল। এবারে হচ্ছে এআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে সেটা সাহায্য করে প্রোটিন সংশ্লেষে। যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এবং যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেটাকে ফ্যাট সংশ্লেষে সাহায্য করে। অর্থাৎ দুটোর কাজই আলাদা। শুধু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তার কোনো মানে নেই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো থাকে, যেটা এসইআর আর অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এসইআর অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এছাড়াও এন্ডোপ্লাজমিক প্রোটিন ও লিপিডের সংশ্লেষে সাহায্য করে, আগেই বললাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট সংশ্লেষে সাহায্য করে, যেটা লিপিড, আর আরইআর প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উভয় কোষেই উপস্থিত থাকে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী কোষ দুটো কোষেই কিন্তু উপস্থিত থাকে। এছাড়াও ইআর যেটা থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরইআর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু উৎসেচক ক্ষরণেও সাহায্য করে, উৎসেচক তৈরিতেও সাহায্য করে, কোষের মধ্যে উৎসেচক তৈরিতে সাহায্য করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবারে আমরা পড়ব হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কোষীয় অঙ্গাণুকে সতেজ রাখতে ও খাদ্য সরবরাহ করতে ও কোষের আকৃতি বজায় রাখতে। সাইটোপ্লাজম হলো কোষের তরল অংশ। সাইটোপ্লাজম কোষের তরল অংশ বলা হয়, কারণ সাইটোপ্লাজমের মধ্যে একটা থকথকে জাতীয় পদার্থ যার মধ্যে কোষীয় অঙ্গাণুগুলোকে সতেজ রাখে। কারণ জল আমাদের শরীরকে যেমন সতেজ রাখে, সেরকমভাবে কোষের মধ্যে সেই সাইটোপ্লাজম সেই কোষীয় যে অঙ্গাণুগুলো থাকে সেগুলোকে সতেজ রাখে। এই সাইটোপ্লাজম কী দ্বারা গঠিত হয়? সাইটোপ্লাজম গঠিত হয় সল্ট প্লাস ওয়াটার। সাইটোপ্লাজম এই দুটো অংশ দ্বারা গঠিত হয়, তার জন্য এটা কোষকে সতেজ রাখতে সাহায্য করে। এর মেন কাজ কি? কোষীয় অঙ্গাণুকে সতেজ রাখা, কোষের আকৃতি বজায় রাখা। এর মেন কাজ হলো কোষীয় অঙ্গাণুকে সতেজ রাখা এবং কোষীয় যে অঙ্গাণুগুলো থাকে সেগুলোকে সতেজ রাখা। এর কোথায় ঘটে? সাইটোপ্লাজমের মধ্যে কি হয়? সাইটোপ্লাজমের মধ্যে অ্যানারোবিক রেসপিরেশন যেটা ঘটে সেটা কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেই তৈরি হয়। আর বিভিন্ন ধরনের যে নিউট্রিয়েন্টগুলো থাকে, বিভিন্ন ধরনের যে নিউট্রিয়েন্টগুলো থাকে সেগুলো সাইটোপ্লাজমের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় এবং কোষের যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে সেই কোষের অঙ্গাণুগুলোর মধ্যে প্রবেশ করে, যাতে কোষীয় অঙ্গাণুগুলো সঠিকভাবে সতেজ থাকে। এরপরে হচ্ছে লাইসোজোম। লাইসোজোম মৃত ও ক্ষত কোষকে ধ্বংস করে, তাই একে আত্মঘাতী থলি বলে। অর্থাৎ কিভাবে কাজ করে? লাইসোজোম যেটা কোষের মধ্যে উপস্থিত থাকে, এটা ধরে নিলাম লাইসোজোম। যখন মৃত বা ক্ষত কোনো কোষ উপস্থিত হয়, কোনো ক্ষত মৃত কোষ উপস্থিত হয় বা কোষের মধ্যে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলে তখন লাইসোজোমটা থেকে রস খরিত হয় বা লাইসোজোমটা নিজে ফেটে গিয়ে এই পুরো কোষটাকে ধ্বংস করে। সেই কোষটা ধ্বংস করার পর এই যে গলগি অ্যাপারেটাস বললাম, যেটা কিডনি হিসাবে কাজ করে, কোষের কিডনি, সেই গলগি অ্যাপারেটাসের মাধ্যমে কোষের থেকে দেহের বাইরে কিন্তু বের করে দেয়। তাই এই লাইসোজোমকে বলা হয় আমাদের আত্মঘাতী থলি হিসাবেও পরিচিত। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী। এরপরে নেক্সট কি আছে আমাদের? নেক্সট হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড এমন একটা জিনিস সেটা যে শুধুমাত্র যেটা প্লান্ট সেলে উপস্থিত থাকে। যেটা শুধুমাত্র প্লান্ট সেলে উপস্থিত থাকে হচ্ছে প্লাস্টিড। আবার প্লাস্টিড তিন প্রকারের হয়। প্লাস্টিড তিন প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যেটা থাকে সেটা কিসের কাজ করে? সেটা সালোক সংশ্লেষে সাহায্য করে। আমরা সবাই জানি যে উদ্ভিদ যেটা থাকে সেটা সালোক সংশ্লেষের মাধ্যমে তারা খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষের সাহায্যে। তাই সালোক সংশ্লেষে কে সাহায্য করে? সালোক সংশ্লেষে সাহায্য করে ক্লোরোপ্লাস্ট। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ছবি। এই ক্লোরোপ্লাস্টের যেটা থাকে সেই ক্লোরোপ্লাস্টটা পুরোটাই সবুজ রঙের হয়, অর্থাৎ সবুজ অংশ যেটা থাকে আমরা জানি সালোক সংশ্লেষে সাহায্য করে। এছাড়াও কি প্লাস্ট থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্ট ফুলের রং ধারণ করে। ফুল এবং ফলের দুটোরই রং ধারণ করতে কে সাহায্য করে? ক্রোমোপ্লাস্ট। আর হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কী করে? স্টার্চ সঞ্চয় করে। স্টার্চ সঞ্চয় মানে খাদ্য স্টার্চ হিসাবে খাদ্যটাকে সঞ্চয় করে রাখে। এখানে আমরা ছবিটাতে দেখে নিই যে ক্লোরোপ্লাস্টের যে
ভাগগুলো আছে সেটা কী কী দ্বারা গঠিত। সবচেয়ে বা ভিতরে যে মেমব্রেনটা থাকে সেটা হচ্ছে ইনার মেমব্রেন, বা ভিতরে যে একটা পর্দা থাকে এটা দ্বি-একক পর্দা বেষ্টিত। দ্বি-একক পর্দা অর্থাৎ দুটো বাইরের একটা পর্দা থাকে এবং ভিতরের দিকে একটা পর্দা থাকে। আর 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইরের দিকের পর্দা এইটা, আর এটা হচ্ছে ভিতরের দিকে পর্দা, তাই এটা দ্বি-একক পর্দা বেষ্টিত। এটা হচ্ছে আউটার মেমব্রেন। 3 নম্বরটা হচ্ছে আউটার মেমব্রেন। আর ভিতরে যে এটা হচ্ছে ইন্টার্ন স্পেস। 2 নম্বরটা হচ্ছে ইন্টার্ন স্পেস, আর বাইরে 3 নম্বরে এটা হচ্ছে আউটার মেমব্রেন। 4 নম্বরে যেটা এগুলো যে থালার মতো যেগুলো দেখছি সেগুলো হচ্ছে থাইলাকয়েড। এদেরকে বলা হয় থাইলাকয়েড। এটা একটার উপর একটা উপস্থিত থাকে এবং এদের মধ্যে একটা যোগসূত্র থাকে যাদের বলা হয় থাইলাকয়েড। যে যোগসূত্র থাকে সেটাকে বলা হচ্ছে ল্যামেলা। এটা হচ্ছে প্লাস্টিড। আমাদের প্লাস্টিড হলে এবার হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম আমাদের মেনলি কোষ বিভাজনে বিশেষ রকমের ভূমিকা পালন করে। সেন্ট্রোজোমের সাহায্যে আমাদের যে কোষটা থাকে সেটা বিভাজিত হয়। সাপোজ এটা যদি একটা কোষ হয়, এর মধ্যে সেন্ট্রোজোম উপস্থিত থাকে, এখানে সেন্ট্রোজোম উপস্থিত থাকে, সেই সেন্ট্রোজোম এই কোষের মধ্যে একটা স্তর সৃষ্টি করে, এখানে স্তর সৃষ্টি করে, অর্থাৎ এটাতে নিউক্লিয়াস বিভাজন ও সাইটোপ্লাজম বিভাজন হয়। তার ফলে আবার দুটো নতুন ধরনের কোষ উৎপন্ন হয়। এইভাবে সেন্ট্রোজোম আমাদের কোষ বিভাজনে বিশেষ ধরনের সাহায্য করে। এছাড়াও আর কি আছে, এছাড়াও আমাদের আছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হলো সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম দ্বারা গঠিত। প্রোটোপ্লাজম কী কী দ্বারা গঠিত? সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম। কোথায় কোথায় থাকে? এটা থাকে হচ্ছে কোষের ভিতরের অংশে এবং নিউক্লিয়াসেও উপস্থিত থাকে। দুটো অংশে কিন্তু এই অংশ উপস্থিত থাকে। আমরা আগেও বললাম যে কোষ কী কী করে। কোষের এবারে কিছু বৈশিষ্ট্য দেখে নিচ্ছি। কোষ যেমন হচ্ছে আমাদের দেহের প্রধানত আকৃতি প্রদান করে, আমাদের দেহের গঠন কেমন হবে। যেমন কিছু অ্যাবনর্মাল যে আমাদের শরীরে কিছু অ্যাবনর্মালিটি দেখা যায় সেগুলো কোষের কারণেই ঘটে। এগুলো কোষের কারণে কিন্তু ঘটে। দেহের বিপাক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ দেহকে স্বাভাবিক রাখে, দেহের এনার্জি প্রডিউস করে। এটিপি তৈরির মাধ্যমে দেহকে এনার্জি প্রডিউস করে। যেমন আমাদের দেহে যে স্বাভাবিক কাজকর্ম আমরা যেগুলো করি সেটা কিন্তু দেহের এই এনার্জি প্রডিউসের মাধ্যমে করে। জেনেটিক তথ্য প্রদান, ডিএনএ যেটা নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত থাকে, সেই ডিএনএর মাধ্যমে আমাদের জেনেটিক তথ্য প্রদান করে। দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায়। আমরা আগেই বললাম যে দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায়, অর্থাৎ কিছু মানুষ খর্বাকার হয়, যেটা খর্বাকার হয় কারণ হচ্ছে তার জিনগত বৈশিষ্ট্য, যেটা ডিএনএর মধ্যে উপস্থিত থাকে। এছাড়াও এটিপি উৎপাদন করে। আমরা আগেই দেখলাম যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে 36 মোট এটিপি উৎপন্ন হয়, যেটা কোষের কাজে লাগে। এরকমভাবে কোটি কোটি কোষ আমাদের শরীরে উপস্থিত থাকে, যেটাতে প্রত্যেকটাতে কিন্তু 36 অণু করে এটিপি উৎপন্ন হয়। এবার হচ্ছে কোষের প্রকারভেদ। কোষ কয় প্রকার? কোষের প্রকারভেদ আমরা যদি মেনলি কোষকে দেখি, কোষ প্রধানত দুই প্রকারের হয়। একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। যেটাকে আদি কোষ বলা হয়, আর এটাকে বলা হয় নতুন কোষ বা প্রাথমিক কোষ যেটাকে বলা হয়, অর্থাৎ আদি কোষ, আর এটা নতুন আধুনিক কোষ যেটাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলের মধ্যে যে গঠনটা থাকে সেটা থেকে ইউক্যারিওটিক গঠনের থেকে একটু আলাদা, কারণ ইউক্যারিওটিক সেলের গঠন অনেকটাই জটিল প্রকৃতির হয়। এবং প্রোক্যারিওটিক সেল মেনলি কী ধরনের সেল থাকে? প্রোক্যারিওটিক সেল যেটা থাকে সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া এইসব জাতীয় সেল থাকে। প্রোক্যারিওটিক সেল যেটা থাকে সেটা ভাইরাসের মেনলি দেখা যায়। প্রোক্যারিওটিক সেল ভাইরাস, কারণ হচ্ছে এরা এককোষী হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া এবং যেসব এককোষী প্রাণীগুলো থাকে তাদের ক্ষেত্রে এসব দেখা যায়। এদের ক্ষেত্রে একটা ফ্লাজেলা উপস্থিত থাকে, এই কোষে একটা ফ্লাজেলা উপস্থিত থাকে। এই ফ্লাজেলাটা কী করে? ফ্লাজেলাটা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে সাহায্য করে। কিন্তু আমাদের যদি ইউক্যারিওটিক সেল দেখি, ইউক্যারিওটিক সেলে সেরকম কোনো ফ্লাজেলা বা কিছু উপস্থিত থাকে না, কারণ এটা অনেকটাই আধুনিক ধরনের সেল। এর মধ্যে কী কী থাকে? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়াস এসব উপস্থিত থাকে, যেটা আমরা আগেই পড়েছি এর মধ্যে কী কী উপস্থিত থাকে। এরপরে হচ্ছে প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য। প্রোক্যারিওটিক সেল কাকে বলে এবং তার বৈশিষ্ট্য। প্রোক্যারিওটিক সেল হলো আদি কোষ। প্রোক্যারিওটিক সেল আদি কোষ মানে হচ্ছে যেটা অনেক আগে তৈরি হয়েছে, অর্থাৎ ফার্স্ট যে সেল তৈরি হয়েছিল সেই সেলটা তৈরি হয়েছিল প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলের মধ্যে একটা ফ্লাজেলা থাকে, যেটা ব্যাকটেরিয়া কোষে থাকে। আমরা আগেই দেখেছি যে ব্যাকটেরিয়া কোষে ব্যাকটেরিয়াম ফ্লাজেলা বলে। এদের মধ্যে কি কি থাকে? সেল ওয়াল, সেল মেমব্রেন দুটাই উপস্থিত থাকে। সেল ওয়াল এবং সেল মেমব্রেন দুটা উপস্থিত থাকে। সেল ওয়ালের মধ্যে কি থাকে? প্লাজমা মেমব্রেন উপস্থিত থাকে, অর্থাৎ প্লাজমা দ্বারা গঠিত হয়। এই সেল ওয়ালটা ভিতরের দিকে কিছুটা অংশ ঢুকে যেয়ে কি তৈরি হয়? একটা মেসমোজোম তৈরি হয়।
এছাড়া এদের মধ্যে নিউক্লিওটাইড ডিএনএ থাকে, ডিএনএটা যেটা ছড়ানো অবস্থায় থাকে সেই ডিএনএ থাকে। ডিএনএ ছাড়াও এখানে উপস্থিত থাকে রাইবোজোম, যারা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এছাড়াও সাইটোপ্লাজম, এদের মধ্যে সাইটোপ্লাজম উপস্থিত থাকে, যেটা বিভিন্ন ধরনের যে কোষীয় অঙ্গাণুগুলো থাকে সেই কোষীয় অঙ্গাণুগুলোকে সতেজ রাখতে সাহায্য করে, প্রাণী কোষের মতোই। এদের কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না। আমাদের যেরকম নিউক্লিয়াসে যেরকম পর্দা ঘেরা কোষ অঙ্গাণু বা মাইটোকন্ড্রিয়া যেটা ছিল সেটাতে দ্বি-একক পর্দা ঘেরা কোষ অঙ্গাণু, বা প্লাস্টিডে যেমন দ্বি-একক পর্দা ঘেরা কোষ অঙ্গাণু ছিল, এদের কিন্তু সেরকম কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, এদের পুরোটাই কিন্তু ফাঁকা থাকে। কোষপ্রাচীর কী দ্বারা গঠিত? এদের যে কোষপ্রাচীর থাকে সেই কোষপ্রাচীরটা মেন পেপটাইড ও গ্লাইকেন দ্বারা গঠিত। যদি বলে ব্যাকটেরিয়া কোষপ্রাচীর কী দ্বারা গঠিত, তখন বলা হবে যে কোষপ্রাচীর পেপটাইড ও গ্লাইকান দ্বারা গঠিত। এদের মধ্যে কি উপস্থিত থাকে? ফ্ল্যাজেলা উপস্থিত থাকে। এছাড়াও আর কি এদের রাইবোজোমটা হচ্ছে 70S প্রকৃতির, অর্থাৎ রাইবোজোম যেটা থাকে সেটা হচ্ছে 70S প্রকৃতির হয়, কিন্তু ইউক্যারিওটিক সেলে যেটা থাকে সেটা 80S প্রকৃতির হয়। এসটা কি? স্ট্যান্ডবার্গের একক। এস যদি কোশ্চেনে কখনো পড়ে যে এস কি, এসটা হচ্ছে স্ট্যান্ডবার্গের একক। এদের মাইটোসিস বিভাজন হয় না, এদের যে বিভাজনটা হয় সেটা মাইটোসিস বিভাজন হয় না, এদের মিওসিস পদ্ধতিতে বিভাজন হয়, অর্থাৎ হ্রাস বিভাজন, অর্থাৎ একটা সেল থেকে দুটো থেকে আবার 4টা এরকমভাবে সেলগুলো উৎপন্ন হয়, এদের মাইটোসিস বিভাজন হয় না, কারণ মাইটোসিস পদ্ধতিতে কি হয়? সমবিভাজন হয়, অর্থাৎ একটা থেকে দুটো উৎপন্ন হয়, সেটা থেকে আবার একটা করে উৎপন্ন হয়, সেটা হচ্ছে মাইটোসিস বিভাজন, কিন্তু মিওসিস বিভাজন এদের ক্ষেত্রে হয়। রেসপিরেটরি সিস্টেম প্লাজমা মেমব্রেনে থাকে, এদের যে শ্বসনতন্ত্রটা থাকে বা রেসপিরেটরি সিস্টেম, সেই যে প্লাজমা মেমব্রেন, এই যে প্লাজমা মেমব্রেনটা থাকে, সেই প্লাজমা মেমব্রেনের মধ্যে কিন্তু এদের যে রেসপিরেটরি সিস্টেমটা, সেই রেসপিরেটরি সিস্টেমটা প্লাজমা মেমব্রেনের মধ্যে উপস্থিত প্লাজমা মেমব্রেনের মধ্যে উপস্থিত থাকে। এদের কোরোপ্লাস্ট থাকে না, কোরোপ্লাস্ট অর্থাৎ কোনো রকম কোনো প্লাস্টিড এদের মধ্যে উপস্থিত থাকে না, কিন্তু ফটোসিনথেসিস এর ভিতরের মেমব্রেনে হয়, এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে, এদের ফটোসিনথেসিস কোথায় হয়? এই ভিতরে যে মেমব্রেনটা থাকে সেই ভিতরের মেমব্রেনের মধ্যে ফটোসিনথেসিস ঘটে। এটা হলো প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য। এবারে আমরা দেখব ইউক্যারিওটিক সেল। এই যে সেলটা দেখছি এটা হচ্ছে উদ্ভিদ কোষ। এছাড়াও প্রাণী কোষে কী কী উপস্থিত থাকে, কী কী না থাকে সেটা আমরা দেখব। ইউক্যারিওটিক সেল, এই ইউক্যারিওটিক সেল পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে। ইউক্যারিওটিক সেলের প্রধান বৈশিষ্ট্য আমরা দেখতেই পাচ্ছি, বাইরে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু রয়েছে। এই যে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু, প্রতিটাতে তার বাইরে রয়েছে গলগি বডি, সেটাও পর্দা ঘেরা। প্লাস্টিড যেটা, সেটারও পর্দা ঘেরা কোষ অঙ্গাণু রয়েছে, যেটা প্রোক্যারিওটিক সেলে থাকে না। নিউক্লিয়াসটি সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসটি সুগঠিত কারণ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, নিউক্লিওসাইড, নিউক্লিওপ্লাজম এবং ডিএনএ আরএনএ যেসব উপস্থিত থাকার কথা সেগুলো কিন্তু সঠিকভাবে উপস্থিত থাকে এটার মধ্যে। রাইবোসোম কেমন হয়? রাইবোসোম দুটো হতে পারে, একটা হচ্ছে 70S প্রকৃতির হতে পারে, একটা 80S প্রকৃতির হতে পারে, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী কোষের ক্ষেত্রে এটা উপস্থিত হয়। ভ্যাকুয়েল অর্থাৎ এই যে বড় অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ভ্যাকুয়েল। এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বড়, কিন্তু প্রাণী কোষে এটা ছোট থাকে। প্রাণী কোষে যেটা থাকে সেটা কিন্তু ভ্যাকুয়েলটা খুবই ছোট হয়। উদ্ভিদ কোষের ভ্যাকুয়েলের কাজ কি? উদ্ভিদ কোষে যে ভ্যাকুয়েলটা থাকে সে উদ্ভিদ কোষের ভ্যাকুয়েলটা প্রধানত ফ্যাট ধরে রাখে, অর্থাৎ খাদ্যটাকে সঞ্চয় করে রাখে এই ভ্যাকুয়েলের মধ্যে। এটা কি পদ্ধতিতে বিভাজন হয়? এদের যে বিভাজন হয় সেটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজন হয়। এদের কোষপ্রাচীর, বাইরে যে কোষপ্রাচীরটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো মেমব্রেন, এর ভিতরের দিকে একটা মেমব্রেন, বাইরের দিকে একটা মেমব্রেন। এই যে কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীরটা একমাত্র কিন্তু উদ্ভিদ কোষেই পাওয়া যায়, প্রাণী কোষে কিন্তু কোনো রকম কোনো কোষপ্রাচীর থাকে না। সালোক সংশ্লেষ গঠিত হয়। সালোক সংশ্লেষ কোথায় ঘটে? কোরোপ্লাস্ট, এগুলো হচ্ছে কোরোপ্লাস্ট। এই যে কোরোপ্লাস্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কোরোপ্লাস্টের মধ্যে সালোক সংশ্লেষ উপস্থিত হয়, তৈরি হয়। আমরা আগেই বললাম কোরোপ্লাস্টগুলো দেখতে সবুজ হয়, যার মধ্যে কিন্তু সালোক সংশ্লেষ ঘটে। এদের কোষের সাইজ কত হয়? 150 থেকে 300 মাইক্রন পর্যন্ত হতে পারে। 150 থেকে 300 মাইক্রোমিটার বা মাইক্রন পর্যন্ত কিন্তু এই ইউক্যারিওটিক সেলগুলো হতে পারে। এবারে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে কী কী পার্থক্য দেখা যায় এবারে দেখা যাক।
প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে যেটা আমরা পুরনো বা আদি সেল বলি, আর ইউক্যারিওটিক সেল যেটা নতুন তৈরি হচ্ছে সেই সেলটা। ভেরি মিনিউট ইন সাইজ মানে খুবই ছোট আকারে, এরা কি হয় খুবই ছোট। ফেয়ারলি লার্জ ইন সাইজ, এরা কিন্তু আকারে অন্তত প্রোক্যারিওটিক সেল থেকে ইউক্যারিওটিক সেলটা কি হয় আকারে বড় হয়। নিউক্লিয়ার রিজিয়ন ইজ নট সারাউন্ডেড বাই নিউক্লিয়ার মেমব্রেন, যেটা নিউক্লিয়ার বাইরে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা কিন্তু কোনো রকম কোনো পর্দা দ্বারা ঘেরা থাকে না। কিন্তু নিউক্লিয়ার মেটেরিয়াল সারাউন্ডেড বাই দ্য নিউক্লিয়ার মেমব্রেন, কিন্তু প্রাণীকোষের ক্ষেত্রে সেইটা সারাউন্ডেড থাকে। নিউক্লিওলাস কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে নিউক্লিওলাস থাকে না, কিন্তু যেটা ইউক্যারিওটিক সেল উদ্ভিদ হোক বা প্রাণী কোষ হোক সেটার মধ্যে নিউক্লিওলাস উপস্থিত থাকে। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস আর অ্যাবসেন্ট, মানে যেরকম আমরা দেখলাম প্লাস্টিডের বাইরে আবরণ রয়েছে, গলগি বডিজের বাইরে আবরণ রয়েছে, রাইবোজোমের বাইরে আবরণ রয়েছে, সেই সমস্ত আবরণগুলো কিন্তু এর মধ্যে উপস্থিত থাকে না, কারণ এটা পুরোপুরি নট আপডেটেড সেল। আর এটা পুরোপুরি আপডেটেড সেল, এর মধ্যে কিন্তু বাইরে যে সেল মেমব্রেন যে সেল বাইরের সেল বাউন্ডগুলো সেই বাউন্ডগুলো কিন্তু উপস্থিত থাকে। এবারে হচ্ছে অ্যানিম্যাল সেল আর প্লান্ট সেল, আমরা এটাতে পড়লাম প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক। এবার ইউক্যারিওটিকের মধ্যে দুটো সেল উপস্থিত থাকে আমরা সবাই জানি, সেটা হচ্ছে অ্যানিম্যাল সেল এবং প্লান্ট সেল। এবার অ্যানিম্যাল সেল আর প্লান্ট সেলের মধ্যে কী কী ডিফারেন্স দেখতে পাওয়া যায় সেটা আমরা দেখব। সেল ওয়াল ইজ অ্যাবসেন্ট, অ্যানিম্যাল সেল আমাদের যে কোষটা সেটা একটা কী থাকে সেল ওয়ালটা থাকে না। আর প্লান্ট সেল মানে উদ্ভিদ কোষের কী থাকে আমরা আগেই দেখলাম উদ্ভিদ কোষের সেল ওয়াল প্রেজেন্ট থাকে, কারণ তাদের সেল ওয়ালটা এরকমভাবে কিছু একটা বাউন্ড করা রয়েছে এরকমভাবে, অর্থাৎ দুটো পর্দা দ্বারা গঠিত হয়েছে, বাইরে যেটা সেল ওয়াল আর ভিতরেরটা সেল মেমব্রেন। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন ইজ দ্য আউটার লেয়ার হুইচ প্রোভাইডস দ্য রেজিডিটি। প্লাজমা মেমব্রেন থাকে, বাইরের যে আবরণটা থাকে সেইটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, যেটা কোষের মধ্যে দৃঢ়তা প্রদান করে। সেল ওয়াল ইজ দ্য আউটার লেয়ার হুইচ গিভস দ্য রেজিডিটি অ্যান্ড দ্য টুগিডিটি, মানে হচ্ছে সেল ওয়াল যেটা থাকে প্রাণী কোষের ক্ষেত্রে সেল ওয়াল একটাই ওয়াল থাকে, সেটাই কিন্তু কোষের দৃঢ়তা এবং কোষের আকৃতি দুটোই প্রদান করে। ভ্যাকুয়েলস ইজ স্মল ইন সাইজ, আমি আগেই দেখালাম যে ভ্যাকুয়েল যেটা থাকে সেটা প্রাণী কোষের ক্ষেত্রে স্মল ইন সাইজ, আর যেটা ভ্যাকুয়েল উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা হচ্ছে ভ্যাকুয়েল বিগ ইন সাইজ। উদ্ভিদ কোষের যে ভ্যাকুয়েলটা থাকে সেটা হচ্ছে বিগ ইন সাইজ। বিগ ইন সাইজ। প্লাস্টিডস আর অ্যাবসেন্ট, প্লাস্টিড যেটা থাকে সেটা হচ্ছে অ্যাবসেন্ট কার ক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কারণ এরা সালোক সংশ্লেষ করে না। আর প্লাস্টিড ইজ প্রেজেন্ট কারণ হচ্ছে এরা সালোক সংশ্লেষ করে। নিউক্লিয়াস লাইস ইন দ্য সেন্টার, নিউক্লিয়াস যেটা থাকে এটা যদি কোষ হয় কোষের নিউক্লিয়াসটা একদম সেন্টারে অবস্থান করে, সেটা একমাত্র প্রাণী কোষে, কিন্তু নিউক্লিয়াস অন দ্য ওয়ান সাইড। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয় নিউক্লিয়াস যেটা থাকে সেটা একদম এক পাশে অবস্থান করে নিউক্লিয়াসটা, কারণ এখানে ভ্যাকুয়েলটা বেশি জায়গা নিয়ে থাকে যেটার মধ্যে ফ্যাট সঞ্চিত থাকে, আমরা আগেই পড়লাম। এবারে হচ্ছে ক্রোমোজোম কি, ক্রোমোজোম কোথায় উপস্থিত থাকে? ক্রোমোজোম হলো হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি, ক্রোমোজোম তৈরিতে সহায়তা করে। হিস্টোন প্রোটিন যে ভাগগুলো থাকে তার মধ্যে যে হিস্টোন প্রোটিন থাকে সেই হিস্টোন প্রোটিন আমাদের কিন্তু ক্রোমোজোম গঠনে সাহায্য করে। এটা যদি কোষ হয় কোষের মধ্যে উপস্থিত থাকে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত থাকে কিন্তু ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে কি উপস্থিত থাকে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে উপস্থিত থাকে আমাদের ডিএনএ, সেই ডিএনএ যেটা আমাদের কি জিনগত বৈশিষ্ট্য বহন করে। ডবল হেলিক্স মডেল ডিএনএ আমরা যেটা পরে পড়বো সেটা হচ্ছে উপস্থিত থাকে ওটার মধ্যে, যেটা উপস্থিত থাকে। এবার হচ্ছে অটোজোমের সংখ্যা। এবার আমরা জানি যে ক্রোমোজোম দুই প্রকারের হয়, আমরা কি জানি ক্রোমোজোম দুই প্রকারের হয়, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী যেটা ক্রোমোজোম বলি, যে সেটা যে পুরুষ হবে না মহিলা হবে সেই ধরনের যে ক্রোমোজোমটা হবে। অটোজোমের সংখ্যায় আমাদের শরীরে 44টি এবং সেক্স ক্রোমোজোমের সংখ্যায় মোট 2টি, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে বা 46টি। 23 জোড়া ক্রোমোজোম আমাদের শরীরে উপস্থিত থাকে বা 46টি যাই হোক তো ক্রোমোজোম উপস্থিত থাকে। পুরুষদের ক্ষেত্রে যে ক্রোমোজোম থাকে সেটা সেক্স ক্রোমোজোম দুটো থাকে, সেই পুরুষদের সেক্স ক্রোমোজোম দুটো হলো এক্স এবং ওয়াই, আর মহিলাদের ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজোমটা থাকে সেটা হলো এক্স এবং এক্স। অর্থাৎ আমরা দেখেছি এক্স আর ওয়াই যদি মিলন হয় তাহলে সেটার ক্ষেত্রে কি হয় এক্স ওয়াই উৎপন্ন হয়, অর্থাৎ এক্স এক্স আর এক্স
ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স এক্স যদি তৈরি হয় তাহলে কী হবে, মহিলা উৎপন্ন হবে, আর এক্সের সঙ্গে যদি ওয়াই উৎপন্ন হয় তাহলে কী হবে, সেটা পুরুষ উৎপন্ন হবে, মানে শিশুরে যেটা হবে সেটা এক্স এক্স হবে, নাহলে এক্স ওয়াই হবে। অর্থাৎ লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে পুরোপুরি সেটা ডিপেন্ড করে পুরুষদের ক্ষেত্রে, অর্থাৎ এরাই কিন্তু একমাত্র ক্রোমোজোম যেটা এক্স ও ওয়াই উপস্থিত থাকে। ক্রোমোজোমের প্রধান বৈশিষ্ট্য কি, ক্রোমোজোমের প্রধান কাজ হলো জেনেটিক বৈশিষ্ট্য বহন করা, অর্থাৎ মাতৃ এবং পিতৃদেহে যেসব বৈশিষ্ট্য থাকে সেটা কিন্তু ক্রোমোজোমের মাধ্যমেই থাকে। কোথায় থাকে, সেটা ডিএনএ ও আরএনএর মধ্যে উপস্থিত থাকে। সেটা কোথায় থাকে, সেটা ডিএনএ ও আরএনএর মধ্যে উপস্থিত থাকে। ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে ক্রোমোজোম হলো আমাদের। এবার হচ্ছে ডিএনএ। ডিএনএ কি, ডিএনএ প্রথমকে আবিষ্কার করেন 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক প্রথম আবিষ্কার করেন হচ্ছে ডিএনএ ডবল হেলিক্স মডেল। ডিএনএ আবিষ্কার করেন, ডিএনএ যে ডবল হেলিক্স মডেলটা আমরা দেখতে পাচ্ছি সেই ডিএনএ ডবল হেলিক্স মডেলটা আবিষ্কার করেন কে, বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। কত সালে, 1953 সালে। ডিএনএর প্রধান কাজ কি, ডিএনএর প্রধান আমরা কাজ আগেই দেখলাম যে জিনগত বৈশিষ্ট্য বহন করা এর হচ্ছে প্রধান কাজ। এটি দ্বিতন্ত্রী সুগার ফসফেট বন্ড দ্বারা গঠিত। এটি দ্বিতন্ত্রী কী দ্বারা গঠিত, সুগার ও ফসফেট বন্ড দ্বারা গঠিত, অর্থাৎ এরকম দ্বিতন্ত্রী বন্ড দ্বারা সুগার ও ফসফেট বন্ড দ্বারা গঠিত, এই জায়গাটাতে সুগার ও ফসফেট বন্ড দ্বারা গঠিত। এর পরিধি কত হয়, 20 অ্যাংস্ট্রম হয়। যে সুগার ফসফেট যে বন্ডটা থাকে সেটা 20 অ্যাংস্ট্রম হয়। এর 4টি বেস থাকে। 4টি বেস কী কী থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এর 4টে যে বেস থাকে, সে সুগার বেসগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এটা হচ্ছে ডিএনএ। এরপরে আমরা পড়ব আরএনএ। আরএনএ অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ কী হয়, আরএনএ কিন্তু সিঙ্গেল একতন্ত্রী হয়, যেখানে ডিএনএ কী দেখেছি আমরা, ডিএনএটা কিন্তু দ্বিতন্ত্রী। ডিএনএটা কী হয়, ডিএনএটা হচ্ছে দ্বিতন্ত্রী প্রকৃতির হয়। আরএনএ একতন্ত্রী এবং ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী প্রকৃতির হয়। আরএনএ অর্থাৎ একতন্ত্রী প্রকৃতির হয়। এবার আরএনএ 3 প্রকারের হয়, আরআরএনএ, টিআরএনএ এবং এমআরএনএ। আরআরএনএ কী করে, আরআরএনএ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। যেটা টোটাল আমাদের দেহে যদি আরএনএ থাকে তার 80% আরএনএ হচ্ছে আরআরএনএ, অর্থাৎ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড বহন করে, যার 10 থেকে 15% হলো টিআরএনএ, যেটা বহন করে। এমআরএনএ বার্তা প্রেরণ করে বা মেসেঞ্জার আরএনএ, যে কোথা থেকে বার্তা প্রেরণ করে, ডিএনএ থেকে, যেটা টোটাল আমাদের শরীরে 3 থেকে 5% কিন্তু উপস্থিত থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন বেসগুলো থাকে, যে নাইট্রোজেন বেসগুলো উপস্থিত থাকে সেগুলো দুটো ডিফারেন্স কী কী, নাইট্রোজেন বেসগুলোর উপস্থিত, এদের কী কী নাইট্রোজেন বেস থাকে। আরএনএর মধ্যে থাকে সাইটোসিন, আরএনএর মধ্যে থাকে গুয়ানিন, অ্যাডিনিন আর হচ্ছে ইউরাসিল, এই 4টে নাইট্রোজেন বেস থাকে। সেখানে সাইটোসিন থাকে, গুয়ানিন থাকে, অ্যাডিনিন থাকে, থাইমিন থাকে, কারণ ডিএনএর সঙ্গে আরএনএর একটাই মাত্র পার্থক্য থাকে, সেটা হচ্ছে থাইমিন এবং ইউরাসিল। এটা হচ্ছে ডিএনএর সঙ্গে আরএনএর পার্থক্য। এই যে এখানে যে ফসফেট বন্ডগুলো থাকে, দুটোতেই ফসফেট বন্ড উপস্থিত থাকে এবং নাইট্রোজেন বেস এগুলো এটাতে নাইট্রোজেন বেস দুটোতেই উপস্থিত থাকে, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস, দুটাইতে উপস্থিত থাকে। এবার হচ্ছে সাম কি পয়েন্টস, কী কী আমরা এখান থেকে দেখব। সবচেয়ে ছোট কোষ মাইক্রোপ্লাজমম গ্যালিসেপ্টিকাম, সবচেয়ে ছোট কোষ, পৃথিবীর যদি সবচেয়ে ছোট কোষ ধরা হয় সেটা হলো মাইক্রোপ্লাজমম গ্যালিসেপ্টিকাম। সবচেয়ে ছোট কোষ যদি মানব দেহে বলা হয়, মানবদেহে যেটা সবচেয়ে ছোট কোষ, ভুলে গেছে, মানবদেহের সবচেয়ে ছোট কোষ হলো আরবিসি। আরবিসি রেড ব্লাড কর্পাসেল, মানবদেহের সবচেয়ে ছোট কোষ। আর হচ্ছে সবচেয়ে বড় কোষ, পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে অস্ট্রিচ এগ বা উট পাখির ডিম। উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ, যেটা উট পাখির ডিম। আর সবচেয়ে বড় মানুষের মধ্যে সবচেয়ে বড় কোষ কোনটা, সেটা হচ্ছে ওভারি। ওভারি হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়ের ডিম্বাশয়। এবার হচ্ছে দীর্ঘকোষের স্নায়ু। দীর্ঘকোষ হচ্ছে সবচেয়ে বড় দীর্ঘকোষ যেটা, সেটা হচ্ছে স্নায়ুকোষ। আরবিসিতে কি থাকে না, আরবিসিতে নিউক্লিয়াস ও আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। আরবিসি এমন একটা কোষ যেটার মধ্যে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস অনুপস্থিত থাকে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অনুপস্থিত থাকে। ভাইরাস কোষতত্ত্ব ফলো করে না। আমরা আগেই বললাম যে ভাইরাস কোষতত্ত্ব কেন ফলো করে না, কারণ ভাইরাস এমন একটা জীব যেটা হচ্ছে জড় এবং জীবের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, অর্থাৎ বাইরে থাকলে জড়ের মতো আচরণ করে এবং ভিতরে যদি থাকে তখন কিন্তু জীবের মতো আচরণ করে। মাইক্রোবায়োলজির জনক বলা হয় কাকে, বিজ্ঞানী লিওয়েনহককে বলা হয় মাইক্রোবায়োলজির জনক।